প্রতিমন্ত্রী আলম এমপি লক্ষ্মীপুর শ্রীমতী উচ্চ বিদ্যালয়ে 4তলা ভিত্তিযুক্ত একতলা ভবনের শিশুপত্র স্থাপন করছেন। একটা সুন্দর পরিবেশে আলোচনায় শরীক হতে পেরেছি, এই কারণে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আসলে ইউনূস সাহেব একটু আগে যথার্থই বলেছেন যে কথাটা, এই কথাটা আমারও মনের কথা এবং আমি কথাটা অনেকবার আপনাদেরকে বলেছি যে অনেক প্রতিষ্ঠানে যায়, অনেক জায়গায় যায়, কিন্তু আব্দুল্লাহপুর জগৎচর মাদ্রাসার পরিবেশটাই যেন আল্লাহর তরফ থেকে একটা অন্যরকম একটা রহমত। পরিবেশটা, পারিপার্শ্বিক অবস্থাটাই আমার খুব পছন্দ। কুলিয়ারচর একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বলা যায় এটা সব দিক দিয়ে, এবং এখানে না আসলে, এটা ভিতরে তো একটু ইয়ের ভিতরে, কিন্তু না আসলে কেউ বুঝবে না যে প্রতিষ্ঠানটা এত সুন্দর, এত সবুজ, এত গাছ গাছালি, মনোরম পরিবেশ, খুবই সুন্দর, মনটা শান্ত হয়ে যায়। সেই কারণে আমার বাবাও যখন দায়িত্ব পালন করেছিলেন, এই প্রতিষ্ঠানের প্রতি ওনার আন্তরিকতা, দরদ সব প্রতিষ্ঠানের সাথেই ছিল, কিন্তু এটার প্রতি একটু বেশি। এটা আপনারা নিজেরাও ফিল করছেন, অনুভব করছেন ওনার সাথে যখন আপনারা কাজ করছেন। আমি ওনার সন্তান হিসেবে আমারও আবেগ, দরদ, আন্তরিকতা কম না। কুলিয়ারচরে এমন কোনো দিনের প্রতিষ্ঠান নাই, ভৈরব নাই, যেগুলোর সাথে আমরা জড়িত না। আল্লাহর রহমতে নানান প্রতিকূল অবস্থার মধ্যে আমি যখন আব্বার ইন্তেকালের পরে দায়িত্ব আপনারা দেন সবাই মিলে, তখন নানান প্রতিকূল অবস্থার মধ্যে ঠিক মতো আসলে দায়িত্ব পালন করতে পারি নাই। নানান পরিবেশ পরিস্থিতি অনুকূলে ছিল না। আজকে আমরা একটা সুস্থ, একটা স্বাভাবিক পরিবেশে আজকে আপনাদের অনেককে এভাবে সুন্দরভাবে, আসলে গত 10-15 বছর এভাবে বসতে পারি নাই। রুমের ভিতরে বসছি, সেখানেও নানান সমস্যা, আমরা প্রতিকূল অবস্থার মধ্যে কমিটির মিটিং পর্যন্ত করতে পারি নাই, এটা সকলেই আপনারা জানেন। যাই হোক, আমি ধন্যবাদ জানাই আমাদের সহকর্মী কমিটির সবাইকে। আজকে একটা সুন্দর পরিবেশে অনেক মুরব্বীরা, অনেক এলাকাবাসীরা আসছেন বসতে। এই প্রতিষ্ঠানটা আমাদের মরহুম মাওলানা আব্দুল সোবহান সাহেব একজন বুজুর্গ ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন। ওনার মতো ব্যক্তি দ্বারা প্রতিষ্ঠিত। পরবর্তীতে অনেক মুরব্বীরা আমাদের পূর্বপুরুষ এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন এবং অনেকে অনেকভাবে সহযোগিতা করেছেন। সকলের সহযোগিতার ফলেই আজকে এই প্রতিষ্ঠানটা এই পর্যায়ে এসেছে। আমাদের প্রতিষ্ঠানের কিন্তু আল্লাহর রহমতে অনেক সম্পদ, আর কোনো প্রতিষ্ঠানের এত সম্পদ নাই। আমরা লিচু বেশি, আমরা মাছ বেশি, আমরা আরো কি ফসল টসলও বেশি, অনেক জমি জমা, অনেক কিছু আছে, এবং এলাকাবাসীর সহযোগিতায় নানাভাবে আমরা এই প্রতিষ্ঠানটাকে চালিয়ে আসছি। এই যে ভবনটা আজকে উদ্বোধন করলাম, এটা কতদিন আগে আমরা শুরু করছিলাম? 2023-এ, আজকে 26। আমরা যখন শুরু করেছি এই প্রতিষ্ঠানটি, শূন্য হাতে আমরা শুরু করেছি। আল্লাহর অশেষ রহমত, আল্লাহর ঘর মসজিদ আর নবীজির ঘর হইল মাদ্রাসা। শূন্য হাতে শুরু করার পর এখন পর্যন্ত আমাদের 65 লক্ষ টাকা আমরা খরচ করেছি এই প্রতিষ্ঠানের পিছনে, একতলা কমপ্লিট করতে গিয়ে। এবং আমাদের তেমন কোনো বাকি বাকা নাই, প্রায় আমাদের আরো কিছু সামান্য কাজ বাকি আছে। অনেকে আপনারা বাউন্ডারি ওয়ালের কথা বলেছেন। এই প্রতিষ্ঠানের জায়গা কিন্তু অনেক বড়, আমরা যদি ডান দিকে যাই অনেক বড় জায়গা, বাউন্ডারি করতে কিন্তু অনেক টাকা লাগবে। তো দেখা গেছে পর্যায়ক্রমে বাউন্ডারি ওয়াল লাগবে আমাদের, কিন্তু যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো আমাদের এই প্রতিষ্ঠানের লেখাপড়ার মান, লেখাপড়ার ছাত্র সংখ্যা, এগুলো বাড়াতে হবে। আপনারা শিক্ষক মন্ডলী যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ, 127 ফিট বাই 127 ফিট না লম্বা, 127 ফিট বাই পাশে হলো 27 ফিট। এই দোতলা লাগলে সেটাও আমরা শুরু করব, অথবা এই যে বিল্ডিংটা এটা নতুন, এটা একতলা করা, এটারও যদি একটা অংশ করা আরেকটা অংশ বানাইতে হয়, বিল্ডিং এর সমস্যা না, আমরা করে দিব আল্লাহর রহমতে। এটা আমি একা করি নাই, এই যে 65 টাকা খরচ করছে, অনেক শিক্ষকরা পরিশ্রম করে বিভিন্ন জায়গা থেকে আনছে, আমাদের এলাকাবাসী, মুরব্বী, কমিটির লোক যাই যেখান থেকে পারে আনছে, আমাদের বিদেশি ভাইয়েরা বিদেশে যারা আছে তারাও সহযোগিতা করছে, আমিও সহযোগিতা করছি, নিজে দিছি, আমার বন্ধু বান্ধবের থেকে আনছে, সবাই মিলেই কিন্তু আমরা প্রতিষ্ঠানটি করছি। আর দিনই প্রতিষ্ঠান এককভাবে কেউ করা উচিত না, আমরা সবাই মিলে করব। সকলেরই মালের হক আদায় করতে হবে। আমাদের আল্লাহ
মাল দিছে, কম দেখ বেশি দেখ, এটার কিন্তু হক আদায় করতে হয়। এটা কি শুধু আমায় খাইলে লেগে দিছে? তাহলে আপনি নিজে ভরণ পোষণ করে নিজের শরীরের পরে যা উদ্বৃত্ত থাকবে তা থেকে দিনই প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ অথবা আর্ত মানবতা সভায় গরিব মানুষ, পাশের বাড়ির মানুষ সুখে আছে, দুঃখে আছে, খেতে পারে না, সবাইকে সহযোগিতা করতে হবে। তাহলে মালের হক আদায় করতে হবে। আপনি সাধ্য মতো দেন, সমস্যা কি? অতএব আপনি ওয়াল করছেন, বাউন্ডারি, আমাদের কি জমিটা রেজিস্ট্রি হয়েছিল পরে কি জানি এখানে একটা জমির সমস্যা ছিল, সেটাও কমপ্লিট হয় নাই। যাই হোক, আমাদের জমি জমারও কিছু টুকটাক সমস্যা আছে, এগুলো সমাধান করতে হবে। আমি যে কথাটা বলতে চাই, এই প্রতিষ্ঠানটা এটা আমাদের প্রত্যেকের প্রিয় প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠান। দুনিয়া থেকে চলে যাব, কিছুই নিতে পারবো না, সদকায়ে জারিয়া হিসাবে এই দান খয়রাত গুলো এক সময় ওই পরকালে আমাদের কথা বলবে, নাজাতের ফয়সালা হবে। সেক্ষেত্রে সকলেই সর্বোচ্চ ভাবে চেষ্টা করবেন দিনী প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকা। শুধু এখানে না, অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসছেন, যার যার এলাকায় যে যে প্রতিষ্ঠান আছে সেগুলোর প্রতি আপনারা সদয় হবেন। আমি কথা দীর্ঘায়িত করব না, আকাশের অবস্থা ভালো নয়। নামাজ যখন পড়ছিলাম আমি সাহেব বলতেছিল, স্যার আমরা এই মসজিদটাকে একটু এসি করে দিই। ইউনুস সাহেব কইতেছে এই মসজিদটাকে এসি করে দিই, রং টং ঠিকঠাক না। আমি বললাম ঠিক আছে আলহামদুলিল্লাহ। উনি বলার কথা ছিল, উনি কিন্তু বলছে আপনাদেরকে এই মসজিদটা এসি করে দিবে, একটু রং টং করার জন্য যে সুবিধা অসুবিধা আছে এগুলা করে দেবে। আমরা ওনার জন্য দোয়া করবো। ইউনুস সাহেব সরকারি ফান্ড থেকে করবেন, তাও উনি যে নিজে থেকে আমাকে বলছেন। এমনি ভাবে আমাদের অনেক সুযোগ সামনে আছে, আল্লাহ যদি রহমত করে। আপনারা আমাকে ভোট দিয়া আমার পার্লামেন্টে পাঠাইছেন, অনেক ভোট দিচ্ছেন, অনেক সম্মানিত হয়েছি, এটা আপনাদেরই সুনাম। এবং আপনাদের ভোটের কারণে মাননীয় প্রধানমন্ত্রী আমারে প্রতিমন্ত্রী বানাইছে। তো ইনশাআল্লাহ শুধু এই প্রতিষ্ঠান না, কুলিয়ারচরের সকল শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে পর্যায়ক্রমে সব উন্নয়ন হবে, এখানেও হবে। আমি বলতে চাই না, কারণ আমি সভাপতি। আমি যদি বলি আরো তো 20টা সভাপতি আছে, সবাই মনে কষ্ট হয়েছে। অতএব আপনাদের শুধু এতটুকুই বললাম, আমার জন্য দোয়া করবেন। এই প্রতিষ্ঠানের জিম্মাদার আমার বাবা ছিলেন। আজকে আমি সকলকে সাক্ষী রেখে বলতে পারি, কুলিয়ারচরের দিনী শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ যা যা আছে প্রত্যেকটার উন্নয়ন হবে আল্লাহ যদি বাঁচায় রাখে। এবং এটার তো হবেই, আপনারাও সবাই এগিয়ে আসবেন, সহযোগিতা করবেন। আজকে ভবনটা উদ্বোধন করলাম, ক্লাস শুরু করেন। আমি আমাদের যে খায়রুল কাজ করছে তার যে কাজগুলো আছে দ্রুত সময়ের মধ্যে, টাইলসের কাজ এবং বারান্দার যে কাজ তার যা যা আছে সবকিছু কমপ্লিট করেন। পরবর্তী সময়ে আমি নতুন সরকারের বাজেট আসতেছে, বাজেট আসার পরে আপনাদের এখানে আপনাদের সাথে পরামর্শ করে পরবর্তী সময়ে আমাদের শিক্ষক এবং কমিটির যারা আছে একটা সময় আমি বসবো, এখানেই আসি আর কুলিয়ারচরে বসি, যেখানেই বসি আপনাদের সাথে বসে আমরা কি করণীয়, আমাদের কি বাউন্ডারি ওয়াল জরুরি, জমি জমার সমস্যাগুলো দ্রুত সমাধান করা জরুরি, নাকি আরেকটা বিল্ডিং লাগবে জরুরি। আর শিক্ষকদের কাছে আমার অনুরোধ, ছাত্র সংখ্যা বাড়াইতে হবে এবং লেখাপড়ার মান বৃদ্ধি করতে হবে। এই জিনিসটা আপনাদের কাছে চাই, যাতে দিনী প্রতিষ্ঠান হিসেবে কিশোরগঞ্জ জেলার মধ্যে এই প্রতিষ্ঠান যেমন এটা পুরনো, জামিয়া এমডিএ দেওয়ার পরে এটা এরকম পুরনো প্রতিষ্ঠান, লেখাপড়ার মানের দিক দিয়ে আমাদেরকে সেরকম জায়গায় যেতে হবে। এবং আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর কাছে অনুরোধ থাকবে আপনারা লেখাপড়ার মানটা দিকে আরো নজর দেন। আমাদের পরিচালনা পরিষদ যারা আছেন সবাইকে বলবো একটু খোঁজ খবর রাখেন। আমি বিভিন্ন কারণে আগে ছিলাম এক ব্যস্ততা, কি হয়েছে তখন আমার বিরোধী দলের নেতা হিসেবে দৌড়ায়, পুলিশে দৌড়ায়, তখন ডরে বয়ে আইতাম পারছি না। আর এখন আরেক ব্যস্ততা, দায়িত্বর ব্যস্ততা, বানাইছেন এমপি, পরে আবার বানাইছেন মন্ত্রী। এখন সকাল 9টা থেকে রাত 8টা 9টা পর্যন্ত অফিসিকরণ লাগে, অনেক মানে কাজের চাপ, আবার পার্লামেন্ট, সব মিলিয়ে নানা দিক বিবেচনা করে আমি সেভাবে হয়তো সময়টা দিতে পারি, কিন্তু আমার মন, হৃদয় সবকিছু আমার এই প্রতিষ্ঠানের প্রতি আমার আন্তরিকতা, দরদের অভাব নেই। যখন শিক্ষক মন্ডলী, যখন মোহতামিম সাহেব যে অবস্থায় কথা বলার চেষ্টা করেছে, পরামর্শ আমি চেষ্টা করি দূরে থেকেও দেওয়ার জন্য। আপনাদের কাছে অনুরোধ, এখানে আমার মামা আছেন, সহসভাপতি হাজী আবুল বাশার সাহেব আছেন, আমার পরিবারের ভাইয়েরা যারা আছেন সবাই আপনাদের যে কোনো বিষয়ে সাইম আছেন, আপনারা যোগাযোগ রাখবেন। আমার পক্ষ থেকে যে যে কাজের দরকার প্রয়োজন, ইমেন আমার পিএস আমার যে পিএস সাহেব, তারপরেও আপনাদের গুবুর আব্দুলপুর ইউনিয়নে বাড়ি, এপিএস যে তার বাড়িও ফরিদপুর ইউনিয়নে, কুলিয়ারচরেরই আমার এই স্টাফ যারা আছে। অতএব আমাকে বিশেষ কোনো প্রয়োজন হলে তাদেরকে যোগাযোগ করলে আমার সাথে কানেক্টেড যোগাযোগ করতে পারবেন। ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের প্রতি সবাই একটু দৃষ্টি রাখবেন। আল্লাহ যদি রহমত করে আমরা সামনের দিকে আরো প্রতিষ্ঠানটা উন্নতি করব এবং আমাদের মুরব্বীদের যে রেখে যাওয়া যে সম্পদ, এটাকে আমরা উত্তরোত্তর সুনামে বৃদ্ধি করব। আমি আর কথা দীর্ঘায়িত করব না। আজকে
অনেক দূরদূরান্ত থেকে অনেক মুরব্বীরা আসছেন, অনেকে আসছেন, আমার জন্য দোয়া চাই। এখন আমার কথার পরে দোয়া হবে। মরহুম আব্দুল সোবহান হুজুর সাহেব সহ আমাদের সকল মুরব্বীরা যারা জমিদাতারা ছিলেন, যারা এটার সাথে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন বিভিন্ন সময়, শিক্ষক মন্ডলী, আমার বাবা হাজী মোহাম্মদ সিদ্দিক মিয়া সাহেব সহ অন্যান্য যারা ছিলেন, সবার জন্য আমরা দোয়া করবো যাতে আল্লাহ ওনাকে জান্নাতবাসী করেন, এর প্রতিষ্ঠানটা আমরা আরো উন্নতি করতে পারি। আর সবচেয়ে বড় হলো আমি আপনাদের সন্তান, আমি আপনাদের খাদেম, আমি এমপি মন্ত্রী, এটা বড় কথা না, এখানে আসছি আপনাদের সন্তান হিসেবে, আমার জন্য দোয়া করবেন। যে দায়িত্ব, যে গুরু দায়িত্ব আমাকে দিয়েছেন সেটা যেন আমি সততার সহিত আমি পালন করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমি দোয়া চাই, জনাব তারেক রহমান সাহেব, উনি আপনাদেরকে আমাকে নমিনেশন দিয়ে পাঠিয়েছে, আপনারা আমাকে ভোট দিয়ে পাঠিয়েছেন, উনিও আপনাদেরকে সম্মান হিসাবে আমাকে প্রতিমন্ত্রী করেছে। ওনার জন্য দোয়া করবেন। রাত দিন পরিশ্রম করতেছেন দেশের জন্য, মানুষের জন্য। আর গ্রামের মানুষের কল্যাণে আমরা যে কথাগুলো বলেছিলাম নির্বাচনের পূর্বে, প্রান্তিক মানুষের জন্য কৃষক কার্ড, আমরা বলেছিলাম ফ্যামিলি কার্ড, ওলামায়ে কেরামদের ভাতা, বিভিন্ন পর্যায়ে ধর্মীয় অন্যান্য ব্যক্তিদের ভাতা, খাল কাটা সহ নানাবিধ কর্মসূচি। আর রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যেগুলোর কথা আপনারা বলেন, আমাকে লিস্ট দিয়েছেন, আমিও জানি আপনারাও দিতেছেন। ইনশাল্লাহ আগামী বাজেটের পরে কিশোরগঞ্জ প্রকল্প নামে একটি প্রকল্প আমি করতেছি। এটা কমপক্ষে 1800 কোটি টাকা থেকে 2000 কোটি টাকার একটা প্রকল্প আনতেছি কিশোরগঞ্জের জন্য। এটা সমস্ত কিশোরগঞ্জের 13টা থানার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট আমরা উন্নয়ন করবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। তো আমার নির্বাচনী এলাকা কুলিয়ারচর, ভৈরব, এ থেকে বাদ যাইব, এটা আগে হইব ইনশাল্লাহ। সেই ক্ষেত্রে দোয়া করবেন। ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাটের কথা বলতে হবে না। শিক্ষা প্রতিষ্ঠান আমি সবগুলো চিনি, এগুলো আমি তালিকা করতেছি। প্রাইমারি শিক্ষা সহ গরিব মানুষের যেগুলো ফ্যামিলি কার্ড লাগবে, আপনাদের ইয়ে লাগবে, আগামী 4 বছরের মধ্যে, আগামী 5 বছর যেটা আমাদের সময় আছে, আল্লাহ যদি রহমত করে, প্রত্যেকটা কৃষক যারা আছেন প্রত্যেকে একটা করে কৃষি কার্ড পাবেন। 4 বছরের মধ্যে, 4.5 বছরের মধ্যে এই কৃষি কার্ডের আওতায় প্রতি এর সময় আপনি একটা টাকা পাবেন, যে টাকাটা আপনি বীজ, সার, কীটনাশকে কাজে লাগাতে পারবেন। প্রত্যেকটা ফ্যামিলি, মহিলার নামে এই কার্ডটা হবে, একজন ফ্যামিলি কার্ড পাবেন। প্রতি মাসে 2500 টাকা করে আসবে, আপনি সংসারের খরচে এই টাকাটা ব্যয় করতে পারবেন। ইতিমধ্যেই সারা বাংলাদেশে প্রায় 37-38 হাজার ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। আমার কুলিয়ারচর ভৈরবের মধ্যে শিমুলকান্দি ইউনিয়নের তুরাকান্দি গ্রামের ওয়ার্ডে, 8 নম্বর ওয়ার্ডে আমার প্রায় 1107 জন, না 1000 কতজন, আমরা মনে নাই, 37 জন সম্ভবত, প্রতি মাসে 2500 করে পাচ্ছে। আগামী 3 মাসের মধ্যে 40 লক্ষ ফ্যামিলি এই কার্ড পাবে নতুন করে। আর পর্যায়ক্রমে আগামী 4.5 বছর আমাদের সরকারের যে মেয়াদ, এর মধ্যে কোনো পরিবার বাদ থাকবে না, প্রতি পরিবার একটা করে ফ্যামিলি কার্ড পাবে। পুরুষ লোক পাবে না, ফ্যামিলি কার্ড পাবে আমাদের নারীদের নামে হবে। আমরা নারীদেরকে স্বাবলম্বী করতে চাই। প্রত্যেকটা কৃষক কৃষি কার্ড পাবেন। প্রত্যেকটা কুলিয়ারচর ভৈরবের খাল খনন হবে, আবার পানির প্রবাহ তৈরি হবে, যাতে বিদ্যুতের উপর চাপ না পড়ে, বিদ্যুতে শুধু সেলু মেশিন চালায় সেরা কৃষি কাজ না করতে হয়, আল্লাহর দেওয়া পানি থেকেও যাতে আমরা সেচের কাজ করতে পারি, কৃষকের কাজ করতে পারি, তাতে আমাদের সেচের খরচ কম পড়বে। আমরা বলেছিলাম কৃষি ঋণ মওকুফ করব, বলেছিলাম না? একটা তালিকা পাঠাইছেন তো আপনার, কত মনে আছে? আমি ঠিক কুলিয়ারচরের সংখ্যা আমি বলতে পারবো না। ভৈরবে কুলিয়ারচরে না, আমি কৃষকের কথা বলছি, যারা কৃষি ঋণ মওকুফ পাবেন 10,000 টাকা করে সুদ সহ, যাদের ঋণ আছে, প্রত্যেক কৃষকের ঋণ থাকে না, 10,000 টাকা করে কৃষি ঋণ মওকুফ হবে, আমরা ওয়াদা করেছিলাম। সেই কৃষি ঋণ মওকুফের জন্য ইতিমধ্যেই তালিকা হয়ে কুলিয়ারচর থেকে, ভৈরব থেকে, সারা বাংলাদেশ থেকে চলে গেছে 1550 কোটি টাকা, প্রায় 12.5 লক্ষ কৃষক এই কৃষি ঋণ মওকুফ পাবেন। আগামী জুন মাসের 30 তারিখে বাজেট পাস হওয়ার পরে জুলাই আগস্টের মধ্যেই এই চিঠি আপনারা পেয়ে যাবেন, যারা 10,000 টাকা করে কৃষি ঋণ আছে সুদ সহ মওকুফ পাবেন আপনারা। বেগম খালেদা জিয়া 2001 সরকারের সময় 5000 করে কৃষি ঋণ মওকুফ করেছিল। তারই সুযোগ্য সন্তান তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী, এই সুবিধাটুকু আমাদের কৃষকদের জন্য দিচ্ছেন। এবার কৃষকের যারা ফসল নষ্ট হয়েছে, বিভিন্ন ক্ষেতে খামারে কৃষকদের ফসল নষ্ট হয়েছে, কৃষকদেরকে উনি প্রণোদনা দিয়েছেন। আগামী 3 মাস 3000 টাকা করে পাবেন, 15 কেজি চাউল প্রতি মাসে প্রতি পরিবারকে যাদের ফসল নষ্ট হয়েছে। হয়তোবা পুরোপুরি আপনার এই কষ্ট, এই অল্প সহায়তায় লাঘব হবে না, কিন্তু সরকার আপনার পাশে দাঁড়ালো, সরকারের পক্ষ থেকে আপনাকে
আপনাকে কিছুটা হলেও সহযোগিতা প্রদান করা হলো। এমনি ভাবে আমাদের অনেক বিভিন্ন সহযোগিতা আসতেছে। ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে এই সহযোগিতাগুলো পৌঁছে দেব প্রত্যেকটা মানুষের কাছে। আমার মূল উদ্দেশ্য আমার গ্রামের মানুষগুলো যাতে ভালো থাকে। আজকে মাদকের বিরুদ্ধে আমরা লক্ষ্মীপুরে আমরা সমাবেশ করেছি। আমরা চাই আমাদের এলাকাটা মাদক মুক্ত থাকুক। আমাদের মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে ফেলতেছে, আগামী প্রজন্মকে ধ্বংস করে ফেলতেছে। আমরা সবাইকে বলবো যার যার সন্তানের প্রতি খেয়াল রাখেন, কোথায় যায়, কার সাথে মিশে। আপনি এলাকায় জানেন কে মাদকের ব্যবসা করে, কে মাদক সেবন করে, তাকে কোনোভাবে প্রশ্রয় দিবেন না। সে যত শক্তিশালী হোক, সমাজের যে বড় শক্তিশালী সে নয়। আমরা জনপ্রতিনিধি, আমরা প্রশাসন, আমরা এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ওলামায়ে কেরাম, শ্রমজীবী, খেটে খাওয়া মানুষ, আমরা ছাত্র জনতা সবাই ঐক্যবদ্ধভাবে মিলে আমরা মাদক সেবক এবং বিক্রেতাকারীকে প্রতিহত করব। আমি আগেও বলেছি, আজকেও বলি, আপনাদেরকে বলে যাই, আপনারা অতি দ্রুত সারেন্ডার করেন প্রশাসনের কাছে অথবা নেতৃবৃন্দর কাছে। যদি কেউ এই ব্যবসার সাথে জড়িত থাকেন অথবা সেবন করেন, আপনি এটা ছেড়ে স্বাভাবিক জীবনে আসুন। আপনার জন্য কর্মের ব্যবস্থা করব, আপনার জন্য চাকরির ব্যবস্থা করব। কিন্তু অনৈতিক কাজ করে আমার যুব সমাজকে ধ্বংস করে আগামী প্রজন্মকে আপনি নষ্ট করবেন, এই সুযোগ আমি আমার এলাকাতে হতে দেব না। যদি কেউ দলীয় পরিচয়ও আপনি ব্যবহার করতে চান, আমি অমুক দল তুমুক দল, কোন দল টল আমার কাছে নাই। মাদকে এবং অন্যায় অত্যাচারের সাথে দলের কোনো সম্পর্ক নাই। যে দলের পরিচয় ব্যবহার করে অন্যায় কাজে জড়িত হয় সে দলকে বিতর্কিত করে, দল সেই দায়িত্ব দিবে না। আমি তাদেরকে বলে দিতে চাই, সাবধান হয়ে যান। কোনোভাবেই আমি এটা প্রশ্রয় দিব না। আমি নিজে কষ্ট করে পরিশ্রম করে আমাকে এই জায়গায় আসছি, আপনারা আমাকে সহযোগিতা করছেন, নেতাকর্মীরাও আমাকে সহযোগিতা চাই। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, আমরা ইনসাফের সমাজ কায়েম করতে চাই, আমরা সাম্য এবং মানবিক সহ অবস্থানের সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই। সেখানে আমাদেরকে সহনশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে, সবচেয়ে বেশি হতে হবে সরকারি দলের যারা নেতাকর্মী আছে